7 দিনের ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে ডিভোর্স পেপারে সই করল অবনী। তার স্বামী সামনেই দাঁড়িয়ে আছে। পাশে লাল বেনারসি পরনে দাঁড়িয়ে সদ্য বিবাহিত স্ত্রী। ডিভোর্স পেপারে সই হলেই তারা তাদের নতুন সংসার শুরু করবে। ডিভোর্সটা হচ্ছে প্রথম স্ত্রী থেকে নতুন সংসারের অনুমতিপত্র মাত্র। কাঁপা কাঁপা হাতে অবনী নামটা লিখতেই ঝাপসা হয়ে এলো চোখ। চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা নোনা জল। নোনা জল গড়িয়ে বাচ্চা ছেলেটার কপালে। কপালে পানি পড়তে শব্দ করে কেঁদে উঠল বাচ্চাটা। বাচ্চার কান্নার শব্দে হুঁশ ফিরল অবনীর। বাচ্চাটাকে বুকের সাথে চেপে ধরল। বুক ফেটে কান্না আসছে, কিন্তু কাঁদছে না অবনী। বাচ্চার কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ালো অবনী। ডিভোর্স পেপারটা সায়নের হাতে দিয়ে কাট কাট গলায় বলল, তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাতে পারছি না, আসলে মন থেকে আসছে না। এই যে নবজাতককে বাবা ছাড়া করলে, এই নবজাতকের বাবা ছাড়া বড় হওয়ার দীর্ঘশ্বাস, আর একজন নারীকে স্বামী হরা করে অসহায় করে তার চোখ থেকে গড়ানো প্রতিটা জলের ফোঁটা তিলে তিলে এই সংসারটা শেষ করে দেবে। সায়ন সামনেই দাঁড়িয়েছিল, দাঁত কেলিয়ে হাসল, বলল, অভিশাপ দিচ্ছ? আসলে ওতে কিছু হবে না। তুমি জানো তো, শকুনের দোয়ায় গরু মরে না। প্রবাদ বাক্যটা বলে উচ্চস্বরে হেসে ফেলল সায়ন। তা দেখে শুকনো হাসল অবনী, বলল, অভিশাপ দিচ্ছি না, অভিশাপ দিতে হয় না। দীর্ঘশ্বাসের সাথে অভিশাপ বেরিয়ে আসে। এই বাচ্চাটা যখন দেখবে অন্যের বাবা তাদের আদর করে আর ওর বাবা নেই, তখন যে কষ্ট পেয়ে দীর্ঘশ্বাস ছাড়বে, ওই দীর্ঘশ্বাস তোমাদের সুখের সংসার ছাড়খাড় করে দিবে। অবনীর কাট কাট কথায় রাগ হলো সায়নের। এগিয়ে গিয়ে হাত তুলতে চাইল অবনীর গালে। তৎক্ষণাৎ হাত চেপে ধরল সায়নের মা সাহেলা বেগম। বললেন, অনেক হয়েছে সায়ন, তুই তোর ইচ্ছে মতো কারো পরোয়া না করে সব করেছিস। এই মায়ের কথার বিন্দুমাত্র সম্মান রাখিসনি। এখন অবনী তোর কেউ না, মাত্রই ডিভোর্স হয়ে গেছে। সে এখন তোর অধীনস্থ নেই, ওর গায়ে হাত দেওয়ার কোনো অধিকার তোর নেই। দাঁত কিরমির করে অবনীর দিকে তাকালো সায়ন। হাতে শীতল স্পর্শ পেতে চুপ হয়ে গেল। হাতটা ধরেছে নতুন বউ লীনা। লীনার দিকে তাকাতেই ফিস ফিস করে বলল, আজ আমাদের ফার্স্ট নাইট, আপনি এভাবে নষ্ট করে দিবেন? তাকে যেতে দিন না, চলুন ভিতরে যাই আমরা। লীনার কথায় চুপ হয়ে গেল সায়ন। লীনার দিকে ঘুরে বলল, হ্যাঁ বউ, চলো। নতুন বউয়ের হাতটা হাতের মুঠোয় নিয়ে পা বাড়ালো বাসর ঘরের উদ্দেশ্যে। অবনী বিড়বিড় করে বলল, যত সব আদিক্ষেতা। এসব আদিক্ষেতা ওই 2-4 দিনই চলবে। তারপর বাচ্চাটাকে বুকের সাথে চেপে ধরে শাশুড়ির দিকে তাকালো অবনী, বলল, মা, আমার এখান থেকে নেয়ার মতো কিছু নেই, আমি চলে যাচ্ছি, নিজের খেয়াল রাখবেন মা। সাহেলা অসহায় হয়ে অবনীর হাত ধরল, বলল, মা রে, তোকে যখন এ বাসায় নিয়ে এসেছিলাম, আমি বউ না, একটা মেয়ে নিয়ে এসেছিলাম। মেয়েটাকে নিজের কাছে রাখতে পারলাম না মা, আমাকে তুই ক্ষমা করে দিস। আর একটা আবদার ডাকবি রে মা। শাশুড়ির কথা শুনে আবারও চোখ ভিজে উঠল অবনীর। বলল, আপনি আমার মা, আপনাকে আমি সবসময় সম্মান করি, আপনি যা বলবেন তাই শুনবো মা। আজ অনেক রাত হয়ে গেছে, তুই আজ রাতটা আমার সাথে থেকে যা, কাল উঠে চলে যাস। নাতিটা অনেক ছোট, এই রাত বিরতে এমন বাচ্চা নিয়ে বের হতে হয় না। দমে গেল অবনী। মায়ের কথা ফেলবে না বলেছে, তারপরও বলল, মা থাকাটা কি খুব জরুরি? সাহেলা বলল, মনে কর এক অসহায় মায়ের অনুরোধ এটা। এত রাত হয়ে গেছে, কি না কি হয় রাস্তায় বলা তো যায় না, তার থেকে বরং সকালে চলে যাস। সাহেলের কথায় সম্মতি দিল অবনী, কিন্তু মনটা কেমন ছটফট করছে। শত খারাপ হোক, লোকটাকে তো সে মন দিয়ে স্বামী হিসেবে মানত, তারই বুকে অন্য কাউকে মানতে আজ ভীষণ কষ্ট হচ্ছে। তাও এ বাড়িতে চোখের সামনে এমন এসব সহ্য করতে হবে ভেবে মুখে আধার নামলো। সারাদিনের তাড়াহুড়া এত ঝামেলায় পেটে দানা পানি পড়েনি। কিছু না খেলে বাবুটাকেও ফিডিং করাতে পারবে না। তাই সাহেলা তাড়াতাড়ি করে কিচেনে চলে গেল খাবার গরম করতে। অবনী বাবুকে নিয়ে শাশুড়ির রুমের দিকে চলে গেল। ভীষণ ক্লান্ত, পা চলছে না আর যেন। চারদিকে অন্ধকার দেখছে। বাচ্চাটাকে তাড়াতাড়ি করে শুইয়ে দিল বিছানার মধ্যে। বাচ্চাটা ঘুমিয়েই ছিল।
একটা লম্বা শাওয়ার নেওয়া দরকার। পাশেই ওয়ার্ড্রোব খুলল অবনী। সেখানে অনেকগুলো শাড়ি রয়েছে, সবগুলো সাহেলার শাড়ি। এর মধ্যে প্রায় সব শাড়িই সাদার মধ্যে। সায়নের বাবার মৃত্যুর পর সাহেলাকে জোর করেও রঙিন পোশাক পরাতে পারেনি কেউ। অবনী একবার শপিংয়ে গিয়ে একটা সি গ্রিন কালারের টাঙ্গাইল শাড়ি কিনেছিল। কালারটা দেখে ভীষণ চোখে লেগেছিল অবনীর। সাহেলার গায়ের রং মোটামুটি ফর্সায় ধরা যায়, এই কালারে মানাবে সুন্দর। কিন্তু যখন আপনি বাসায় এসে শাড়িটা হাতে দেয়, সাহেলা বলেছিল, মারে তুই শাড়ি এনেছিস, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমার জীবনের সব রং সেই লোকটার সাথে চলে গেছে। আমার জীবনে আর কোনো রঙিন পোশাক পরার স্বাদ হয় না। কাকে দেখাবো এই রং? যে দেখতো সেই তো আর নেই। সাদাই আমার পছন্দের রং এখন। অবনী সেদিন কথাগুলো শুনে খুব খারাপ লেগেছিল। বিধবা হলে সাদা শাড়ি পরতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু সাহেলা তাও পরে না। আজ অবনীর ভীষণভাবে মন চাচ্ছে সাদা শাড়ি পরতে। সাহেলার একটা সাদা শাড়ি বের করে নিল অবনী, সাথে সাদা ব্লাউজ নিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে গেল। সাহেলা যখন রুমে আসলো তখন অবনী রুমে নেই। হাতে ভাতের প্লেট নিয়ে এসেছিল, সেটা খাটের পাশে রেখে পাশে বসে অপেক্ষা করতে লাগলো সাহেলা। মিনিট 20 পরে ওয়াশরুম এর দরজা খোলার আওয়াজে সেদিকে ঘুরে তাকালো সাহেলা। তৎক্ষণাৎ খাট থেকে নেমে দাঁড়ালো। দরজার সামনেই দাঁড়িয়ে আছে অবনী। চোখ মুখ বেশ স্নিগ্ধ দেখাচ্ছে, কিন্তু পরনের সাদা শাড়ি দেখে বুক ধক করে উঠল সাহেলার। আঁচল মেখে চেপে হু হু করে কেঁদে ফেললেন। আঁচলের কোন ভিজে উঠল চোখের জলে। বড় পা ফেলে শাশুড়ির সামনে এসে দাঁড়ালো অবনী। পাশ থেকে কাঁধ জড়িয়ে ধরে বলল, শাশুড়ির, আপনি কাঁদছেন কেন মা? তুই এটা কি করেছিস অবনী? তুই সাদা শাড়ি কেন পরলি? তোর স্বামী তো মরে যায়নি, তাই না? তাহলে এ শাড়ি কেন তুই পরলি? এই অলক্ষণে শাড়ি এক্ষুনি খুলতি। সরে দাঁড়ালো অবনী, বলল, মা আপনিই কিন্তু একদিন আমার আনা শাড়ি পরেননি। বলেছিলেন বাবা নাকি আপনার জীবনের রং নিয়ে গেছে। আমার জীবনে সব রং, স্বপ্ন, সব আশা আপনার ছেলেকে ঘিরেই ছিল মা। সে সব রঙিন স্বপ্নগুলোকে ভেঙে চুরে ধূলিসাৎ করে দিল। সেও তো আমার সব রং কেড়ে নিয়েছে। তো আমি কি এটা এখন পড়তে পারি না মা? সাহেলা কিছু বলতে পারল না। কথার খেই হারিয়েছে সাহেলা। কি বলবে কি করবে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। চোখের সামনে এভাবে সব কিছু শেষ হয়ে যেতে দেখে বুকের ভেতর যে ভীষণ কষ্ট হচ্ছে। এটা কাকে দেখাবে? খাটের কোণে বসে আঁচলে মুখ চেপে কাঁদতে লাগলেন তিনি। কিন্তু অবনী তখন নিজেকে শক্ত করে রাখলো, প্রতিজ্ঞা করলো ফেলবে না চোখের জল। সাহেলাকে উদ্দেশ্য করে বলল, না, আমার না আপনার হাতে ভাত খেতে ভীষণ ইচ্ছে হচ্ছে। কয়েক লোকমা ভাত খাওয়াইয়া দিবেন মা? অবনীর কথায় যেন কান্নার কোলে আসতে চাইছে, তবুও নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো সাহেলা। হাত ধুয়ে এসে ভাতের প্লেট নিয়ে বসলো। ভাত মাখিয়ে মুখে তুলে দিতে লাগলো। মেয়েটা বেশ তৃপ্তি করে খাওয়াচ্ছে। সারাদিন পর কয়টা ভাত বেশ তৃপ্তি করে খাচ্ছে যেন। সাহেলার নজর গেল শুয়ে থাকা ছোট বেবিটার দিকে, তারপর আবার তাকালো অবনীর দিকে। বুকটা হু হু করে উঠল। ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে এই বুঝি শেষবারের মতো মেয়েটা তার হাতে খাচ্ছে। তার একটা মেয়ে বুঝি হারিয়ে যাচ্ছে। গাল বেয়ে নোনা জল পড়তে লাগলো সাহেলার। মনে মনে হাসলো অবনী। নিজের কপালের দোষ ছিল, কেননা এরকম একজন মায়ের মতো শাশুড়ি পেয়েও তার আদর বেশি দিন কপালে সইল না। এরকম শাশুড়ি পেতে নিশ্চয়ই ভাগ্য লাগে। বেলকনিতে বসে সিগারেট ফুঁকছে সায়ন। পেছন থেকে কাঁধে হাত রাখলো লিনা। আস্তে করে লিনার হাতটা ধরে কাঁধ থেকে নামিয়ে দিল। লিনা রেগে বলল, কি শুরু করলে সায়ন? এটা আমাদের বাসর রাত। আমি তো তোমার বাসর রাতকে এভাবে নষ্ট হতে দিতে পারি না। লিনা প্লিজ আর শুরু করো না। আর কত জ্বালাবা তুমি আমাকে বলো তো? তোমার জন্য আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি, আমার ছোট বাচ্চাটাকে বাবা ছাড়া করেছি। আর কত শাস্তি দিবা বলো? আমি আর পারছি না লিনা। এর চেয়ে ভালো তুমি আমাকে মেরে ফেলো। কথাটা বলে হু হু করে কেঁদে ফেলল সায়ন। লিনা বাঁকা হেসে বলল, কাহিনী তো কেবল শুরু বেবি।
আরও কত কি সহ্য করতে হবে? কেবল তো সংসার ভাঙছি। অপেক্ষা করো তুমি। বিয়ের প্রথম রাতটা স্বামী স্ত্রীর জন্য অনেক স্পেশাল হয়ে থাকে, কিন্তু নতুন বিয়ে হওয়ার পরও কোনো স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি সায়ন লীলার মধ্যে। সায়ন যখন বেলকনিতে বসে সিগারেট ফুঁকছিল, সেই মুহূর্তে রুমে চলে আসে লীনা। দরজাটা ভেতর থেকে লক করে দেয়। তারপর ফ্রেশ হয়ে নিজের মতো করে শুয়ে পড়ে লীনা। কিন্তু লীনা যখন দরজা বন্ধ করেছে, তখনই দেখেছে সায়ন, কিন্তু কিছু বলেনি। মন চাচ্ছে না কিছু বলতে। সেখানে বসেই দোলনায় গা এলিয়ে দিল সায়ন। দৃষ্টি গেল আকাশের দিকে। সেখানে জলজল করছে একটা পূর্ণ চাঁদ, মনে হচ্ছে পূর্ণিমা। সায়নের মনে পড়তে লাগলো পুরনো দিনগুলির স্মৃতি। এইরকমই এক পূর্ণিমা তিথিতে অবনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। সেই দিনটা কতই না সুন্দর ছিল, সেই স্মৃতিগুলো কতই না মধুর ছিল। কিন্তু আজ সেসব অতীত। কথায় আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। সে কথাই যেন মিলে গেল সায়নের সাথে। জীবনের করা একটা পাপ এখনো তাড়িয়ে বেড়াচ্ছে। সেই পাপ যেন পিছুই ছাড়ছে না, বরং সেই অন্যায়ের রেশ ধরে এখনো একের পর এক অন্যায় হয়েই চলেছে। তার করা ভুলের শাস্তি আজ তার নিষ্পাপ সন্তানটাও পাচ্ছে। এটা ভাবতেই চোখ ভিজে উঠল। আর হাম ওর নিজের ছেলে, কিন্তু আজ যেন ওদের মাঝে শত মাইলের দূরত্ব। চাইলেও টেনে বুকের মধ্যে নিতে পারছে না। কার্নিশ বেয়ে 2 ফোঁটা জল গড়ালো, হাতের উল্টো পিঠে মুছে নিল সেই গড়ানো পানিটুকু। সব চিন্তা করতে করতে আজ আর চোখে ঘুম ধরা দিল না। সেখানে বসেই ছটপট করতে কাটিয়ে দিল পুরো একটি রাত। এদিকে ঘুম ধরা দেয়নি অবনীর চোখেও। সে বাচ্চা আর শাশুড়ির পাশে শুয়েছে ঠিকই, কিন্তু তার মন যেন পড়ে আছে অন্য কোথাও। বারবার মনে হচ্ছে তার সুখের সংসারে তার স্থান কেড়ে নিয়ে তারই বরের বুকে একজন শান্তির ঘুম ঘুমাচ্ছে। এটা যেন তার সহ্যই হচ্ছে না। ঘুম আসছে না তারও। একবার এপাশ ফিরে শুচ্ছে, তো আবার ওপাশ ফিরছে। এপাশ ওপাশ করতে করতেই রাতটা কাটল। সাহেলা শুয়ে শুয়ে দেখলেন মেয়েটার অস্থিরতা, কিন্তু তিনি কোনো কথা বললেন না। কী বা বলবেন, কী বলে সান্ত্বনা দেবেন? তার মনে চলছে অন্য চিন্তা। বিয়ের এই 2.5 বছর হয়ে গেল, এর মধ্যে কখনো অবনী ওর বাবার বাসায় যায়নি, কারণ ওর বাবা এখনও ওদের বিয়ে মেনে নেয়নি। তাই ও বাড়িতে ওদের যাওয়া পছন্দ করে না তিনি। তাই ওরা আর কখনো বাড়িতে যায় না। তাহলে মেয়েটা কাল কোথায় যাবে? ওর বাবা যদি কাল ওকে বাসায় উঠতে না দেয়, তাহলে এই ছোট্ট বাচ্চা নিয়ে কোথায় যাবে মেয়েটা? কি করবে, কি করবে না? তিনি শুয়ে শুয়ে এটা চিন্তা করে ফেললেন। ঠিক এটাই করবেন তিনি। ফজরের আজান হয়ে গিয়েছে। চারদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। বিছানা ছেড়ে উঠলেন সাহেলা। তিনি উঠে উঁচু করে আসলেন। অবনীর কাছে গিয়ে দেখলেন মেয়েটা একটু ঘুমিয়েছে বোধহয়। সারা রাত পর চোখে ঘুমেরা ধরা দিয়েছে একটু। তিনি আর অবনীকে ডাকলেন না। জায়নামাজ বিছিয়ে তিনি নামাজটা পড়ে ফেললেন। তারপর তার পরিকল্পনা মতো একটা ব্যাগের ভেতরে সেসব জিনিসগুলো তুললেন যেগুলো তিনি অবনীকে দিতে চান। এরপর চলে গেলেন কিচেনে সকালের নাস্তা বানানোর জন্য। যদিও এর আগে প্রতিদিন অবনীই নাস্তা বানাতো, তাকে কখনো কিচেনের পাশ ঘেঁষতে দিতেন না। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। মেয়েটা এমনিতেই অসুস্থ, তার উপর গতকাল যা হলো, তাই সাহেলা নিজেই নাস্তা বানাতে গেলেন। নাস্তা বানিয়ে টেবিলের উপর সব রেখে অবনীর জন্য তিনি রুমে নিয়ে আসলেন। অবনীকে ডাকলেন আস্তে করে। ধরপড় করে বিছানায় উঠে বসল অবনী। সাহেলা পাশে বসে আস্তে আস্তে হাত বুলালেন অবনীর মাথায়। বললেন, ভয় পাচ্ছ কেন বোকামে? উঠে ফ্রেশ হয়ে নাস্তাটা সেরে ফেলো দেখি। অবনী পাশে তাকিয়ে দেখল নাস্তা রেডি করে নিয়ে এসেছে সাহেলা। অবনীর কেন যেন হুট করে কান্না পেয়ে গেল। নিজের কান্না লুকাতে চাইল না। শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। সাহেলা মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, কাঁদছিস কেন পাগলি মেয়ে? মা, আপনি এত ভালোবাসেন কেন? কোনো শাশুড়ি কি তার ছেলের বউকে এত ভালোবাসে? আমার তো মেয়ে নেই। তুই তো আমার ছেলের বউ না রে, তুই তো আমার মেয়েই। বলতে বলতে তার চোখ থেকে পানি গড়ালো। বাহির থেকে দৃশ্যটুকু সাক্ষী হলো সায়ন।
সারা রাত খিদেয় পেট চোচো করছিল। সকালে লিনা দরজা খুলে তাকে পাঠিয়েছে নাস্তা নেওয়ার জন্য। মাকে সেজন্যই ডাকতে এসেছিল, কিন্তু সায়ন জানতো না অবনী এখানে আছে। তাদের মা মেয়ের কান্না দেখে বুকে যেন হাতুড়ি পেটা করছে সায়নের। মনে হচ্ছে এই দুই নারীর চোখের জলের কারণ একমাত্র সে। তার জন্য এরা আজ চোখের জল ফেলছে। নিজেরও অনেক কষ্ট হতে লাগলো। আর সামনে এগুলো না। সায়ন দরজা থেকে ফিরে গেল রুমের দিকে। নাস্তা সেরে আর দেরি করতে চাইল না অবনী। সাহেলাকে বলল, মা আপনি রাগ করবেন না, কিন্তু আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাচ্ছি না। এক্ষুনি বের হব। একটু পরে গেলে হয় না? না মা, আমি আসলে তাদের সামনে পড়তে চাচ্ছি না। মুখ কালো হয়ে গেল সাহেলার। তিনি আরও জোরও করতে পারলেন না। জোর করেই বা কতক্ষণই রাখবেন। তিনি আঁচলের নিচ থেকে ছোট্ট একটা ব্যাগ বের করে দিলেন। অবনী জানতে চাইল, কি আছে এতে? সাহেলা বললেন, কি আছে তা এখন বলা যাবে না, কিন্তু মনে রাখবি এটা তোর বিপদের সঙ্গী। তোর যখন মনে হবে তুই অনেক বিপদে আছিস, তোর কারো হেল্প দরকার, তখন এই ব্যাগটা খুলবি। অবনী জিজ্ঞেস করল, এতে কি টাকা রয়েছে? সাহেলা প্রতি উত্তরে না বলল। বলল, টাকা না, কিন্তু প্রয়োজনীয় জিনিস। এটা ফিরিয়ে দেওয়ার কথা কল্পনাও করিস না। বলতে বলতে ব্যাগটা অবনীর ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিল। অবনী আর দেরি করল না। ওই মুহূর্তে বেরিয়ে গেল বাসা থেকে। নিঃশব্দ দিয়ে গিয়ে দিলেন সাহেলা। গেট খুলে বাহিরে আসতেই অবনীর সামনে পড়ল দুজন তাগড়া যুবক। প্রথমে অবনীর সামনে দাঁড়িয়ে পড়ায় হকচকিয়ে যায় অবনী। পরে মুখের দিকে তাকিয়ে, এরা তো সায়নের বন্ধু, রিফাত ভাইয়া আর নাবিন ভাইয়া। রিফাত জানতে চাইল, ভাবি আপনি সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছেন? অবনী তাদের সাথে কথা বলতে ইচ্ছে হলো না, কিন্তু ভদ্রতার খাতিরে হলেও কথা বলতে হবে, তাই বলল, আমি একটু বাবার বাসায় যাচ্ছি। অবনীর কথায় নবীন চোখ বড় বড় করে বলল, সে কি ভাবি, আপনার বাবা আপনাদের মেনে নিয়েছে? কই, আমাদের তো একটা ট্রিটও দিলেন না। অবনী বলল, মেনে নেয়নি এখনো, আর মনে হয় না কোনোদিন মেনে নেওয়ার প্রয়োজনও পড়বে। মানে? সেটা তো আপনাদের খুব ভালো করে জানার কথা। বাসায় যান, আপনার বন্ধু আছে, একসাথে নাস্তা করেন, আমার একটু তাড়া আছে। অবনী বলেই চলে যেতেই রিফাত বলল, ব্যাপারটা কী রে নাবিন? ভাবি আজ এমন করলো কেন? সে তো কখনো আমাদের সাথে এমন করে না। চল বাসায় গিয়ে দেখি। মনে হয় রাগ করে বেরিয়েছে বাসা থেকে। ওপরে বেলকনিতেই ছিল সায়ন। ওদের হকচাকরো মুখ দেখে বাঁকা হাসল। মনে মনে বলল, এতেই অবাক হলি তোরা? তোদের জন্য আরো বড় সারপ্রাইজ ওপরে অপেক্ষা করছে। কলিং বেল চাপতেই দরজা খুলে দিল সাহেলা। দরজা খুলে কোনো কথা না বলে তিনি তার রুমে চলে গেলেন। নাবিন আর রিফাত একজন অপরজনের মুখ চাচাই করল। ব্যাপারটা কি ঘটছে তাই মাথায় ধরা দিল না। ভেতর থেকে সায়ন ডাক দিল, রিফাত নাবিন ভেতরে আয়, ডাইনিংয়ে আয়, একসাথে নাস্তা করি। সায়নের ডাকেই ভেতরে যায় ওরা। মূলত সায়নই সকালে টেক্সট করেছিল ওদের, বলেছিল তাড়াতাড়ি বাসায় আসিস, একসাথে নাস্তা করব। ওরা যখন ডাইনিংয়ে গেল তখন ও পুরো চমকে গেল, কেননা সেখানে লিনা বসে নাস্তা খাচ্ছিল। তাদের দেখেও না দেখার মতো করে বসে খাবার চিবুতেছিল আর পা দোলাচ্ছিল, যেন ভাব লেশিনভাবে খেয়ে যাচ্ছে সে। রিফাত অপকের সীমা কাটিয়ে প্রশ্ন করল, লিনা তুমি এখানে কিভাবে সম্ভব? তুমি দেশে ফিরে কবে এসেছো? এবার খাবার রেখে ওদের দিকে তাকালো লিনা। কাটকাট গলায় বলল, অবাক হচ্ছেন রিফাত ভাইয়া? অবাক হবেন না, আমাদের মতো লিনাদের মাঝে মাঝে ফিরে আসতে হয়, অতীতের টানে হলেও ফিরতে হয়, বলে একটা কুড় হাসি দিল। নাবিন এর শরীর তখনও ঘামতে শুরু করেছে। কি হতে যাচ্ছে সামনে কে জানে, কিন্তু লিনা যে কোনো ভালো উদ্দেশ্য এখানে আসেনি তা বুঝতে বাকি রইল না ওদেরও। ঝড় আসার আগে পরিবেশ যেমন শীতল হয়ে যায়, ঠিক সেরকম একটা পরিস্থিতি। রিফাত ভীতু চোখে তাকালো লিনার দিকে। না, লিনার মধ্যে কোনো হেলদোল নেই, সে এক মনে খেয়ে যাচ্ছে। এরপর রিফাত নজর দিল সায়নের দিকে। সায়ন অসহায় চোখে দাঁড়িয়ে আছে, কিন্তু বলছেও না। রিফাত আগ বাড়িয়ে কিছু বলতেও পারছে না। হঠাৎ নীরবতা ভাঙল লিনাই। রিফাতের দিকে তাকিয়ে বলল, সে কি ভাইয়া, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? চলুন একসাথে নাস্তা করি।
হাসি হাসি মুখ করে কথাটা বলল লীনা। মনে হচ্ছে সব কিছু একদম স্বাভাবিক। রিফাত নাবিন একে অপরের মুখ চাওয়াচাই করে তারপর চেয়ার টেনে বসলো। এবার আর লীনা শাশুড়িকে ডাকলো না, নিজে খাবার তুলে দিল ওদের প্লেটে। সায়নকেও বসতে বলল। এমন একটা ভাব যেন সব কিছু স্বাভাবিক, কিন্তু সায়নের দিকে এমন একটা লোক দিল। সায়ন তৎক্ষণাৎ দৃষ্টি নত করল, যেন ওই দৃষ্টি বলে দিচ্ছে, তুমি যদি ওদের কিছু বলো তাহলে তোমার খবর আছে। খাবার মুখে তুলতে তুলতে রিফাত জিজ্ঞেস করলো, লীনা এটা কি মোটেও ঠিক হলো? লীনা সে কথার জবাব না দিয়ে বলতে লাগলো, রিফাত ভাইয়া, আমি আপনার কলেজের জুনিয়র ছিলাম, কিন্তু এখন আমি আপনার বন্ধুর বউ। সে হিসেবে আপনার কিন্তু আমাকে ভাবি বলা উচিত। রিফাত অবাক হলো। লীনা কখনো এভাবে কথা বলতো না। কলেজে থাকাকালীন লীনা খুব চুপচাপ আর ভদ্র স্বভাবের মেয়ে ছিল। তবে কি বিদেশ যাওয়ার পর লীনার ব্যবহার পাল্টে গিয়েছে? তবুও নিজেদের বিস্ময় চেপে রেখে বলল, ঠিক আছে ভাবি। খাওয়ার টেবিলে কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ নিজ মনে খেতে লাগলো। কিন্তু সবার মাথায় কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সিফাত ফিস ফিস করে সায়নকে বলল, মামা কাহিনী কিরে? খাওয়ার পর ছাদে আসিস, সব বলবো। এদিকে বাচ্চাকে নিয়ে বেরিয়ে তো গিয়েছে নবনী, কিন্তু এই মুহূর্তে ঠিক কোথায় তার যাওয়া উচিত বুঝতেছে না। একবার ঠিক, একবার কি বাবার বাসায় যাবে? গিয়ে বা কী লাভ? সেখানে কি থাকতে দেবে বাবা? একজন ডিভোর্সি মেয়ের শেষ ভরসার জায়গা হতে পারে বাবা মায়ের কাছে, কিন্তু ভালোবাসার টানে তো সেই বাবা মা নামক 7 বছর 2 আগেই হারিয়েছে অবনী। এক হাতে বাচ্চাকে কোলের সাথে ঝাপটে ধরে আছে, অন্য হাতে একটা ব্যাগ যেখানে বাচ্চার প্রয়োজনীয় কিছু কাপড় ও ওর জন্য জামা দিয়ে দিয়েছিল সাহেলা। নবনী নিতে চাইছিল না, কিন্তু সাহেলা বলেছিল, এই সময়টা তোমার জন্য অনেক কঠিন মা। কই যাবা, কই থাকবা? তখন যদি আবার এসব কেনাকাটা করা লাগে, তোমার জন্য বাড়তি খরচ লাগবে। তুমি এগুলো নিয়ে যাও, এগুলোই বাসায় ফেলে রেখে বা কী হবে? এক প্রকার জোর করে দিয়েই দিয়েছিল। এক হাতে বাচ্চা আর এক হাতে ব্যাগ নিয়ে আস্তে আস্তে রাস্তার পাশ ধরে হাঁটছিল অবনী। পা যেন অসর হয়ে আসছে, আর সামনে এগোতে চাইছে না। কাছে একটা খালি রিক্সা দেখতে পেয়ে ডাক দিল। রিক্সাওয়ালা আসতেই বাচ্চাটাকে নিয়ে উঠে বসলো। রিক্সাওয়ালা জানতে চাইল, কোথায় যাবেন? চিন্তা ভাবনা ছাড়া আনমনেই জবাব দিল অবনী। দিয়ে দিল বাবার বাসার ঠিকানা। রিক্সা চলতে শুরু করেছে। অবনী বুকের ধুকপুকও বেড়ে চলেছে। কি হতে চলেছে কে জানে? বাবা যদি বাসায় থাকে তবে কি রিয়েক্ট করবে? অবনীর বাবা ভীষণ জেদি মানুষ। সে যে এত সহজে সবটা মানবে না তা খুব ভালো করেই জানে অবনী। তবু আগে সেখানে যাবেও। সায়নদের বাসা থেকে এই বাসা বেশি দূরে না, কয়েক মিনিটের রাস্তা। যদিও রাস্তার জ্যামের কারণে সেই কয়েক মিনিটের রাস্তা যেতেই ঘন্টা পেরোলো। রাস্তার জ্যামে বিরক্ত লাগলেও মনে মনে এটুকু আশা করেছিল অবনী, যে বাবা বাসা থেকে চলে গেলে তারপর না হয় সে যাবে। মা তাকে ফেরাতে পারবে না। শত হোক মায়ের মন, সে তো সন্তানের জন্য সব সময় পড়ে। যত অন্যায় হোক আবার তারাই তো ভালোবেসে বুকে আগলে নেয়। বাড়ির সামনে রিক্সা থামলে রিক্সা ভাড়া মিটিয়ে গেটের সামনে গেল অবনী। তখনই গেট খুলে দিল দারোয়ান। গাড়ি নিয়ে বের হচ্ছে আরমান শেখ। বাবাকে দেখে চোখের কোনো জলের টইটম্বুর হলো। মন চাইল একবার ছুটে গিয়ে বাবার বুকে মুখ লুকিয়ে কাঁদতে, কিন্তু তার হলো না। বাবার গাড়ি বেরোতে দেখে গেট থেকে একটু দূরে সরে দাঁড়ালো অবনী। চোখের পলকে বেরিয়ে গেল গাড়ি। অবনী কিছুক্ষণ অপলকভাবে তাকিয়ে রইল। সময় তখন কখন কোথায় নিয়ে দাঁড় করায় মানুষকে বলা মুশকিল, কিন্তু সময় পর বাসার সামনে গেল অবনী। কিছু সময় পর বাসার সামনে গেল অবনী। গেটের সামনেই বসা ছিল দারোয়ান চাচা। অবনী তাকে দেখে সালাম দিল। সালামের জবাব দিলেন দারোয়ান চাচা। অবনী দেখে কেঁদে ফেলল। বলল, আপনি আসছেন আম্মাজান? কয়দিন পরে বাসায় আসলেন? একা আসলেন কেন? জামাই বাবাজি আসে নাই? কথা বলল না অবনী। মানুষ বুঝে হোক না বুঝে হোক বারবার সেই কথাগুলোই কেন যেন বারবার আমাদের মনে করিয়ে দেয়, যেই কথাগুলো আমরা ভুলতে চাই, খুব করে ভুলতে চাই। অবনী বলল,
পরে কথা হবে চাচা, মায়ের কাছ থেকে আসি। দরজার সামনে দাঁড়িয়ে আছে অবনী। কলিং বেল চাপতে যায় একবার, তো আবার পিছিয়ে আসে। এক পা এগোয় তো আরেক পা পিছয়। এরকম করতে করতে চাপ দিয়েই ফেলল সুইচে। সেকেন্ড কয়েক বাদেই দরজা খুলল শিউলি বেগম। সে খুব সময়ের জন্য নির্বাক হয়ে দাঁড়িয়েছে। কিছু সময়ের জন্য সে এই মুহূর্তে অবনীকে এখানে আশা করেনি। অবনী খেয়াল করলো মায়ের দিকে। মানুষটা কি আগের থেকে একটু রোগা হয়ে গেছে? হ্যাঁ, হয়েছেই তো। চোখের নিচে কেমন কালি জমে গেছে, মুখটাও কেমন শুকনা লাগছে, চেহারায় বয়সের ছাপ পড়ে গেছে। আগে সেই পরিপাটি শিউলি বেগমকে খুঁজে পেল না অবনী। বুকটা কেমন ধুকপুক করে করতে লাগলো। এই 2 বছরে কি হাল হয়েছে। তার মা তো এমন ছিল না। তবে কি হলো? খুব করে মা বলে ডাক দিতে ইচ্ছে করছে, কিন্তু কান্নারা দলা পাকিয়ে আসছে গলার কাছে। অনেক কষ্টে গলা থেকে মা বলে ডাক দিল অবনী। চোখ বন্ধ করে ফেলল শিউলি বেগম, কিন্তু কোনো জবাব দিল না। অবনী নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার চেহারার কি হাল হয়েছে মা? খবরদার মা বলে ডাকবি না। আমার কোনো মেয়ে নেই। একটা মাত্র মেয়ে ছিল আমাদের। সে যখন বাবা মাকে ত্যাগ করে চলে যেতে পারে, তার মায়ের কি এর চেয়ে বেশি ভালো থাকার কথা? মায়ের কথায় তীব্র অভিমান স্পষ্ট, কিন্তু কি বলা উচিত এই মুহূর্তে তা যেন খুঁজে পেল না অবনী। অবশেষে বলল, মা, বাচ্চাটা অনেকক্ষণ কোলে নিয়ে আছি, অনেক কষ্ট হচ্ছে, একটু ধরবা ওকে প্লিজ। মেয়ের অসহায় কণ্ঠ ভেতর থেকে নাড়িয়ে দিল শিউলি বেগমকে। তিনি ভালো করে তাকালেন মেয়ের দিকে। সদ্য মা হয়েছে মেয়েটা, তার ছোট্ট মেয়েটাও আজ মা হয়েছে। কিন্তু এমন সময় এত কষ্ট করে এখানে কেন আসলো? আসলেই মেয়েটার কষ্ট হয়েছে অনেক। ইস, তার কাছে থাকলে হয়তো সব সে করতো। তার মেয়েটার হয়তো কোনো কষ্ট হতো না। কত কিছু ভাবতে ভাবতে কান্না চলে এলো শিউলি বেগমের। তিনি হাত বাড়িয়ে কোলে নিলেন আরহামকে। আরহাম তখন জেগেই ছিল, কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। তিনি নাতিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেলেন, চোখ থেকে অশ্রু গড়ালো। তিনি অবনীকে কিছু না বলে আরহামকে নিয়ে ভেতরে চলে গেলেন। শুকনো মুখে একটু হাসল অবনী। তারপর ব্যাগটা নিয়ে ঘরের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। শিউলি বেগম ড্রয়িং রুমে বসেছে ততক্ষণে আরহামকে নিয়ে। অবনীও গিয়ে বসলো পাশে। শিউলি কাটকাট গলায় জিজ্ঞেস করলো, তোমার সংসার কেমন চলছে অবনী? ভাষা হারালো অবনী। কি বলবে সে? এখন হুট করে কিভাবে ডিভোর্সের কথাটা বলবে? তাই কথাটা চেপে রেখে বলল, ভালো। অবনী এই কথাটা কেন বলল অবনী নিজেও বুঝলো না। আসলে প্রতিটা মেয়ে নিজের পছন্দে বিয়ে করার পর সবসময় এটাই চায়, যেন তার ভালোবাসার মানুষটা পরিবর্তন হয়ে না যায়। সে যেন পরিবারের মানুষের কাছে মাথা উঁচু করে বলতে পারে, দেখো, ভুল কাউকে ভালোবাসিনি আমি। কিন্তু অবনী সেই মুখটা আজ নেই। বাচ্চাকে কোলে নিয়েই কিচেনে গেল শিউলি। মেয়েটকে বলল অবনীর পছন্দের নুডলস বানানোর জন্য। তারপরে সে আবার বসলো অবনীর পাশে, গিয়ে জিজ্ঞেস করলো, বাচ্চার নাম কি রেখেছ? আরহাম আফ্রিদি। বাহ, আরমান শেখের নাতি আরহাম, দারুণ মিলেছে কিন্তু, বলেই খানিকটা হাসলো শিউলি। তারপর টুকটাক আরও কথা চলল। কিন্তু অবনী বেশ বুঝতে পারল শিউলি বেগমের অভিমান একটুও কমেনি। সে মন থেকে কথা বলছে না, ফর্মালিটি রক্ষা করছে। অবনীর চিন্তাটা একটু পরেই বাস্তব হলো। মেড নুডলস দিয়ে গেলে সেটা খাচ্ছিল অবনী। তখনই শিউলি বেগম বলে উঠলেন, অবনী, আমার সাথে দেখা করেছো, খুশি হয়েছি আমি। কিন্তু তোমার বাবা তোমার সাথে ভীষণ রাগ করে আছে। আমি চাই না তুমি কোনোভাবে তার সামনে পড়ো। দিনে যতক্ষণ ইচ্ছে এখানে থাকো, কিন্তু রাতের আগে চলে যাবে আশা করি। খাওয়া থেমে গেল অবনীর। এই মুহূর্তে নিজেকে সবচেয়ে বেশি অসহায় লাগছে। কিভাবে মাকে ডিভোর্সের কথা বলবে অবনী? মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিল অবনী। অবনীর বাচ্চাটাকে পেয়ে মন চাচ্ছে বুকের মধ্যে জড়িয়ে রাখতে। মনের সাথে যুদ্ধ করে কথাগুলো বলেছেন শিউলি বেগম। আরমান শেখ অত্যন্ত জেদি মানুষ। সে মেয়েকে দেখলে রেগে উল্টাপাল্টা বলবেন, তাই আগেই সাবধান করে দিল শিউলি বেগম। অবনী নুডলস মুখে দিতে দিতে বলল, মা, আমি একটু তোহার বাসায় যাব বলে এসেছি।
বারবার ফোন করে যেতে বলেছে। তোমাদের কথা খুব মনে পড়ছিল, তাই একটু আসলাম। এক্ষুনি চলে যাব। কোনো কথা বলল না শিউলি বেগম। বাচ্চাটাকে কোলে নিয়ে তিনি তার রুমের দিকে চলে গেলেন। দরজা বন্ধ করে দিলেন। খাওয়া বন্ধ করে সেদিকে তাকিয়ে রইল অবনী। এদিকে দরজা বন্ধ করে চোখের জল ছেড়ে দিলেন শিউলি। বাচ্চাটার কপালে গালে অনবরত চুমে খেতে লাগলেন। কত ছোট একটা বাচ্চা, কি নিষ্পাপ মুখ। তার মন চাইছে বাচ্চাটা তার কাছ থেকে না যাক। তিনি রেখে দিতে পারতেন, তাহলে বোধহয় খুব ভালো হতো। খেতে বসে সায়নকে উদ্দেশ্য করে লীনা বলল, খাওয়া শেষ হলে একটু রুমে এসো তো, কথা আছে। খাওয়া অফ হয়ে গেল সায়নের। রিফাতরাও আর খাবার মুখে তুলছে না। লীনা খাবার শেষ করে উঠে রুমে চলে গেল। সায়ন আর খেতে পারল না, খাবার রেখে উঠল। রিফাতের দিকে তাকিয়ে বলল, তোরা খাওয়া শেষ করে ছাদে যা, আমি আসতেছি। দুজনই হ্যাঁ সূচক মাথা নাড়ে। সায়ন চলে যায় রুমে। সায়ন রুমে ঢুকতে লীনা বলে ওঠে, ছাদে গিয়ে কি বন্ধুদের কাছে হেল্প চাওয়ার প্ল্যান করছো? কি কি বলছো? তুমি কি ভেবেছ আমি কানে কম শুনি? এসব ভাবার কোনো কারণ নেই, আমি কানে স্পষ্ট শুনি। তুমি আমাকে একা কোনো শাস্তি দিচ্ছ। কেন শাস্তি দিচ্ছ? ওরাও তো সমান অপরাধী। তবে তুমি কেন আমার একার জীবনটা নষ্ট করতে যাচ্ছ? আমার কাছে তোমার বিরুদ্ধে প্রমাণ আছে, তাই তোমাকে শাস্তি দেব। কিন্তু তুমি বাঁচতে চাইলে তুমি নিজ হাতে ওদের শাস্তি দেবে। আমি এসব পারবো না লীনা। তোমার যা মন চাই করো। আমার বোনটার তো কোনো দোষ ছিল না সায়ন। ও তো তোমাদের ক্লাসমেট ছিল, তাই না? তোমরা কিভাবে পারলে এরকম একটা জঘন্য কাজ করতে? তোমাদের জন্য আমার মা বেঁচে থেকেও নেই। মাথা নিচু করল সায়ন। নিজেদের করা ভুলগুলো চোখের সামনে ঝলঝল করছে। লীনার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, লীনা, তুমি তো তখনই সবটা দেখেছিলে, তাহলে তুমি কেন তখন চুপ করেছিলে? কোনো পুলিশের কাছে আমাদের নামটা বললে না? তুমি যদি বাঁচাতেই এমন করে থাকো, তবে এই 4 বছর পরই বা কেন ফিরে এসেছো? তোমার বোঝা উচিত সায়ন, আমি চাই না কেসটা পুলিশ সামলাক। তুমি তো অবস্থা জানোই। রিফাত নাবিনের বাবা যথেষ্ট পাওয়ারফুল লোক। যদি পুলিশ ওদের ধরতো, ওরা ওদের ক্ষমতার জোরে বের হয়ে আসতো। তাই তখন তোমাদের বাঁচিয়েছি। আর কথা হলো, এখন কেন ফিরে এসেছি? আসলে এখন তোমাদের বিরুদ্ধে লড়ার মতো যথেষ্ট শক্তি আমার ছিল না। তার ওপর মা অসুস্থ ছিল, ছোট মানুষ ছিলাম, তাই কই যাইতাম কি করতাম, মাথা কাজ করছিল না। কিন্তু কোনো অপরাধী স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, এটা হতে পারে না। আমি পুলিশি ঝামেলা চাই না, কিন্তু আমি কাউকে ছাড়ও দেব না। রাগে হিস হিস করতে থাকে সায়ন। রাগে উঠে গিয়ে লীনার গলা চেপে ধরে। লীনা ছটফট করে ওঠে, হাত পা ছুঁড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু শক্ত পুরুষালী হাতের কাছে লীনার শক্তি খুবই নগণ্য। তবুও হাল ছাড়ার পাত্রী না লীনা। আমেরিকায় থাকাকালীন সেখানে ক্যারেটা শিখেছে লীনা। এই জীবন মরণ খেলায় নামার আগে নিজেকে সেভ করা শিখতে হবে। সায়ন লীনার পেছনেই ছিল। মাথা একবার নিচু করে উল্টো দিকে সায়নের কপাল বরাবর বাড়ি দিল। চোখ কপাল বরাবর বাড়ি লাগায়। চোখ চেপে ধরল সায়ন। খুব সেই ফাঁকে সাইডে চলে গেল লীনা। ততক্ষণে কাশিয়ে উঠে গেছে। গলার কাছে হাত চেপে ধরে মেঝেতে বসে পড়ল লীনা। সায়নকে বলল, এতদিন তো ঠিকই ভয় পাচ্ছিলে সায়ন, আজ কি বন্ধুদের দেখে জোর বেড়ে গিয়েছে নাকি? বাড়তেই পারে, তবে তুমি ভেবো না সেই 4 বছর আগের দিনটি আবার পুনরাবৃত্তি করতে পারবে। বাসায় তো তোমার মাও আছে, তুমি চাইলে তোমার মায়ের মুখও বন্ধ করতে পারো। কিন্তু অবনী, ওকে কিভাবে থামাবে তুমি? হ্যাঁ, ও তোমার সন্তানের মা, কিন্তু অন্যায়ের সাথে নিশ্চয়ই সে আপোষ করবে না। আমি তোমার সব ডায়েরিতে লিখে রেখেছিলাম। সেই কুকর্মের দলিলটা অবনী বাসা ছাড়ার আগেই তার ব্যাগে দিয়ে দিয়েছি। অবনী জানেও না ওর ব্যাগে কি আছে। ডায়েরির ভেতরে সেই ছোট্ট ভিডিও ক্লিপটাও আছে। আমি এটা খুব ভালোভাবে জানি তুমি আমাকে বাঁচতে দেবে না। নিজের জীবনের মায়া ত্যাগ করে এখানে এসেছি আমি, কিন্তু তোমরা কেউ বাঁচবে না, কেউ না, মাইন্ডেড। নিজের চুল খামছে ধরে ফ্লোরে বসে পড়ল সায়ন। খাটের পাশ ঘেঁষেই বসেছিল, মাথা এলিয়ে দিল বেড এর সাইডে।
এতদিন লীনা একা ছিল, কিন্তু লীনাকে মেরেও লাভ নেই। ও আগেই চালাকি করে সেই সব প্রমাণ অবনীর কাছে পৌঁছে দিয়েছে। অবনীকে খুঁজে বের করতে হবে আগে, কিন্তু লীনা এখন কোনোভাবেই সেটা করতে দেবে না। যা করতে হবে লীনার অগোচরে। চোখ খিচে বন্ধ করে রাখলো সায়ন। পাশে বসে বাঁকা হাসি হাসতে লাগলো লীনা। মনে মনে বলল, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এমনভাবে ধরবো এবার, করবে আজ্জান। মুখে বলল, সাদে তোমার বন্ধুরা অপেক্ষা করছে। আশা করছি তুমি তাদের কাছে ফিরে কিছুই বলবে না। যদিও বলো, বিষয়টা তোমার জন্য খারাপ হবে। তুমি চাইলে এমনি তাদের সাথে আড্ডা দিতে পারো। সাদে গেল সায়ন। রিফাত নামিন ওর জন্যই অপেক্ষা করছিল। মাদুর পেতে বসেছে ওরা। নিজেদের মধ্যে কিছু নিয়ে আলাপ করছিল। সায়নকে দেখেই ওরা ওদের কথা থামায়। সায়নকে দেখেই চেপে ধরে রিফাত নামিন। তারপর জিজ্ঞেস করে, এটা কি হলো সায়ন? লীনা দেশে কিভাবে আসলো? আর ওর সাথে তোর আবার কিভাবে দেখা হলো? তুই ওকে বিয়েই কেন করলি? সেই যে লীনা হারিয়ে গিয়েছিল ওর মাকে নিয়ে, আর কোনো খোঁজ পায়নি ওদের। তাহলে হুট করে কোথা থেকে আসলো? কিছুই তো বুঝতেছি না। সায়ন লীনার কথা মতো সত্যিটা চেপে গেল, কারণ এখন সত্যি বলতে গিয়ে নিজের বিপদ কোনোভাবেই ডেকে আনতে চাইছে না। তাই বানিয়ে মিথ্যাটাই বলল। লীনা দেশে এসেছে 5 মাস আগে। ও আমেরিকায় ছিল এতদিন। ওর মামা ওদের নিয়েছিল সেখানে। দেশে এসে আমার সাথে যোগাযোগ করে। তোদের জানাতে না করেছিল। এই 5 মাসে কি থেকে কি হয়ে গেল বুঝতেছি না। ওর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একটা সময় ফোর্স করতে থাকে বিয়ের জন্য। রিলেশন চলাকালীন সময়ে ওর সাথে অন্তরঙ্গ হয়ে যাওয়ার পিক ভিডিও সেভ করে রেখেছে ও। তা দিয়ে ব্ল্যাকমেল করছিল। বাধ্য হয়ে বিয়ে করতে হচ্ছে। কপাল চাপড়াতে লাগলো রিফাত। বলল, মামা তুই এটা কী করলি? এসব অন্যায় করার আগে তোর কি একবার অবনীর কথা মনে হয়নি? তুই কি ভুলে গিয়েছিলি অবনীকে কত বড় ঝাপটার পর তুই বিয়ে করতে পেরেছিস? তুই কেমনে অবনীকে রেখে অন্য মেয়ের সাথে? ছি ছি, আর ভাবতে পারছি না। জানিস তো, অবনী তখন প্রেগনেন্ট ছিল, 5 মাসের। তাও ওর সাথে দূরত্ব বেড়ে গিয়েছিল। তখন লীনার সাথে আবারও দেখা। লীনা ইঙ্গিত করেছিল প্রেমের জন্য। আমি নিজেকে আটকাতে পারিনি। নাবিন ফোরন কেটে বলল, সি সায়ন, এসবও শুনতে হলো? ভালোবেসে না বিয়ে করেছিলি তোরা, তারপরে এরকম হয় সংসারে? আই কান্ট বিলিভ। রিয়েলি? রাগে কটমট করে ওদের দিকে তাকালো সায়ন। বলেই বসলো, নাবিন, তোর ক্যারেক্টার সার্টিফিকেট অন্তত আমার কাছ থেকে নিস না নাবিন। আমি নিশ্চয়ই খুব ভালো করে জানি তোরা কতটা সাধু মানুষ। আমাকে সেই সব পুরনো কথা তুলতে বাধ্য করিস না। এখন আমি ভুল করে ফেলেছি। এখন হাই হাই করে কোনো লাভ নেই। ক্যারেক্টার নিয়ে কথা বলায় চুপসে গেল নাবিন। চুপ হয়ে গেল রিফাতও। নীরবতা কাটাতে সায়নী বলল, আপনি কোথায় গেছে জানি না, কিন্তু ও কোনো গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে গেছে। কোথায় আর যাবে? নিশ্চয় ওর বাবার বাসায় গেছে। কিন্তু আমি কিভাবে ওর সাথে দেখা করব? লীনা কোনোভাবে ওর সাথে দেখা করতে দেবে না। এই, লীনা কি বাসা থেকে বের হয় না? কাল নাকি ওর মাকে দেখতে যাবে শুনেছিলাম। তাহলে ও যখন যাবে তুই ওই বাসায় গিয়ে না হয় একেবারে দেখা করবি। দেখি, এসব টপিক বাদ দিয়ে আরও কিছু সময় আলাপ চলল ওদের মাঝে। তারপর আড্ডা শেষে দুপুরের আগেই যে যার বাসায় চলে গেল। সাহেলা বেগম অবশ্য ওদের বলেছিলেন দুপুরের খাবার এখানে খেতে, কিন্তু অনেক দিন পর হোস্টেল থেকে বাসায় এসেছে। অনেক দিন দুপুরে মায়ের সাথে বসে খাওয়া হয় না, তাই তার সাথে খাবে বলে চলে যায় দুজনেই। দুপুরের খাবারটা অবনী মায়ের সাথে খেলো। একটু রেস্টও করলো। শরীর যেন একদম ছেড়ে দিয়েছে। এক পা ফেলতে ইচ্ছে করছে না, কিন্তু তার তো থেমে থাকলে হবে না। অনেক দূর পথ চলা বাকি যে। বাচ্চাটাকে তখনও কোলের মধ্যে নিয়ে ঘুমিয়েছে শিউলি। কি সুন্দর দেখাচ্ছে দুজনকে একসাথে। মুখের কোণে হাসি ফুটল অবনীর। মন চাইলে এরকম দৃশ্য যদি প্রতিদিন দেখা যেত, তবে কত ভালোই না লাগতো। কিছু সময় পর তোহাকে ফোন করে অবনী। তোহা অবনীর সব থেকে কাছের বন্ধু। অবনী প্রেগনেন্ট হওয়ায় 2nd সেমিস্টার পরীক্ষা দেওয়া হয়নি। সাহেলা দিতে দেয়নি মূলত। বলেছে 1 বছর ড্রপ দিয়ে পড়লে কোনো বড় ক্ষতি হয়ে যাবে না।
কিন্তু তোহা তো সেমিস্টার ফাইনাল দিয়েছে, এখনো বিয়ে করেনি সে, দুইটা বড় আপুর সাথে রুম শেয়ার করে থাকে। এই বিপদের সময় তোহার কথাই মাথায় আসলো। ফোন বাজার ফোন বাজার সেকেন্ড কয়েক এর মধ্যে রিসিভ করলো তোহা। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, এই আমার বাবুটা কেমন আছে রে বনি? আরে আমি কেমন আছি সেটা আগে জিজ্ঞেস কর। দূর, তুই তো ভালোই থাকবি, শাইন ব্রো আছে না তো টেক কেয়ার করার জন্য। বাবু কেমন আছে সেটা বল। চুপ হয়ে গেল অবনী। আসলে কয়েকটা দিন কথা না হয় কেমন যেন সব ঘোলাটে হয়ে গেছে। এই যে এত কাছের বন্ধু, যার সাথে একদিন কথা না বললে ভালো লাগতো না, আজ জীবনের এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, অথচ তোহা সেটা টেরও পেল না। অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, সেটা যেন অনুভব করলো তোহা। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, বনি কি হয়েছে রে? এনি প্রবলেম? কি হয়েছে খুলে বলতো। একটা রাত থাকার ব্যবস্থা করে দেওয়া যায় দোস্ত। কিছু সময় চুপ রইল তোহা। বাসায় যে ঝামেলা হয়েছে বুঝতে বাকি রইল না তোহার। ভেবে বলল, একটা বড় আপু আজ গ্রামের বাড়িতে গিয়েছে, তার বেডটা ফাঁকা আছে, তুই চাইলে থাকতে পারবি। কিন্তু কি হয়েছে বলতো? আসলে আসলে সব বলবো, তুই একটু নিচে এসে রিসিভ করিস তো। বাবু কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে পারবো না। আর চিন্তা করিস না, আমি তো আছি। মুচকি হাসল অবনী। আসলে বিপদের সময় আমি আছি তো। এতটুকু কথা বলার মতো একটা বন্ধু থাকলেও যেন মনে কিছুটা সাহস পাওয়া যায়। হয়তো তোহা পরিস্থিতিটা জানে না, কিন্তু ভরসা তো দিচ্ছে তবু। শিউলি বেগম নাতনিকে নিয়ে গভীর ঘুমে। শিউলি বেগমের ঘুম হচ্ছে কঠিন ঘুম আর কি। মানে একবার যদি ঘুমাতে পারে তাহলে পাশে ঘূর্ণিঝড় বয়ে গেল টের পাবে না। সেই সুযোগটাই নিল অবনী। আস্তে করে কুলে তুলে নিল আরহামকে। মাথায় ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে এক হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল চুপিসারে। পেছনে রেখে গেল ঘুমন্ত মাকে। তার মা যতই উপরে উপরে রাগ দেখাক, ভেতরে ভেতরে সে যে নাতিকে পেয়ে ভীষণ খুশি তা জানে অবনী। কিন্তু মা বাবাকে তার কষ্টের ভাগী করতে চাইল না। অবনী মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছিল যে সে আবারও তার মাকে কষ্ট দিতে যাচ্ছে এই ভেবে। কিন্তু অবনী জানতেও পারল না অজান্তেই যে একটা ভালো কাজও করে ফেলেছে। কেননা সায়ন কাল এ বাড়িতে আসবে সেসব প্রমাণগুলো নিতে, যেগুলো অবনীর অগোচরে ব্যাগের মধ্যে রাখা হয়েছে।